আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। সকলকে আজকের ক্লাসে স্বাগতম। গত ক্লাসে হচ্ছে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর একটা ম্যাথ প্র্যাকটিস করেছিলাম ইনশাল্লাহ। আজকের ক্লাসে আমরা ইনশাল্লাহ আরো একটি ম্যাথ প্র্যাকটিস করব। সো যারা আমাদের সাথে লাইভে আছেন একটু কাইন্ডলি জানান আমাকে ঠিকঠাক করে দেখা যাচ্ছে কিনা এবং ঠিকঠাক করে শোনা যাচ্ছে কিনা, একটু কাইন্ডলি জানাবেন। যারা যারা আজকের ক্লাসে আমার সাথে আছেন একটু কাইন্ডলি জানাবেন স্যার, সবকিছু ঠিকঠাক করে আছে 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 কিনা এবং দেখা যায় কিনা, একটু আমাকে একটু কাইন্ডলি জানান। একটু কাইন্ডলি জানাবেন স্যার সবকিছু। আমাদের সাথে হচ্ছে এমনি রিয়াদ আছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এমডি হৃদয় আসসালামু আলাইকুম, মোবারক বলছে। আচ্ছা, আমাদের সাথে মোটামুটি বেশ কিছু মানুষ যুক্ত হয়েছে। তো যারা একটু ক্লাসে আছেন একটু কাইন্ডলি জানাবেন। আজকে আমরা হচ্ছে অ্যাকাউন্টিং এ, হ্যাঁ আজকে আমরা অ্যাকাউন্টিং এ আর একটা গুরুত্বপূর্ণ পার্ট, হ্যাঁ অ্যাকাউন্টিং চ্যাপ্টার চ্যাপ্টার 3 এ নেক্সট পার্ট, হ্যাঁ বাকি পার্ট টুকু আজকে পড়বো ইনশাল্লাহ। আমরা এটার উপর মোটামুটি 3টা ক্লাস নেওয়া হয়েছে। এটার উপর কয়টা ক্লাস নেওয়া হয়েছে? 3টা ক্লাস নেওয়া হয়েছে। সো তো যারা হচ্ছে এইচএসসি 24 আছেন এবং 24 তো শেষ, যারা হচ্ছে 25 আছেন এবং 26 আছেন, তো সবার জন্য হচ্ছে এই ক্লাসটা মোটামুটি ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা দেখেছিলাম আমরা অনেক কিছু জিনিস মোটামুটি শেষ করেছি, রাইট? তো হচ্ছে যারা আছেন একটু কাইন্ডলি প্লিজ আমাকে একটু জানাবেন সবকিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা, একটু জানাবেন প্লিজ। সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু জানাবেন স্যার। আমরা খুব দ্রুত হচ্ছে আমাদের ক্লাসটা শুরু করব। আমরা যারা এখানে আছি একটু কাইন্ডলি সবাই, সবার কাছে একটু হাম্বল রিকোয়েস্ট যে আমরা আমাদের ফ্রেন্ডদেরকে হচ্ছে আমাদের ক্লাসটাতে মেনশন করতে পারি এবং হচ্ছে আমরা আমরা যেন ক্লাসটা শেয়ার করি, সো দ্যাট তারাও যেন করতে পারে। আপনারা আপনাদের বড়দেরকে হচ্ছে জিজ্ঞেস করবেন, বা সিনিয়র যারা ছিল, একদম মোটামুটি বলা যায় 100% শিওর যে এই চ্যাপ্টারের ভীতি মোটামুটি সবার ছিল বা সবার আছে। এখনো অনেকের আছে, এই চ্যাপ্টারটা সবাই ভয় পায়। আমি এই চ্যাপ্টারের উপর মোটামুটি আজকে সহ প্রায় 3-4টা ক্লাস আমার রানিং হচ্ছে। বুঝতে পারতেছেন আমি কিভাবে পড়াচ্ছি। তো দেখেন আমরা আজকে এই চ্যাপ্টারের যে জিনিসটা পড়বো একটু খেয়াল করেন। আমরা আরেকটা ম্যাথ প্র্যাকটিস করব, একটু দেখেন সবাই, একটু খেয়াল করেন স্যার, এই ম্যাথটা একটু দেখেন সবাই। আমরা এই ম্যাথটা একটু খেয়াল করি সবাই, একটু ম্যাথটা দেখি। আচ্ছা আমাকে বলুন তো স্যার, ক্লিয়ার আছে কিনা সবকিছু? আপনারা যারা ক্লাসে আছেন একটু প্লিজ কথা বলবেন কাইন্ডলি, হ্যাঁ একটু দেখা বলেন তো সবকিছু ক্লিয়ার আছে কিনা স্যার, সবকিছু ক্লিয়ার আছে কিনা, সবকিছু দেখা যায় কিনা, সবকিছু কি ক্লিয়ার আছে স্যার বলুন তো? সবকিছু ক্লিয়ার আছে স্যার, দেখেন তো সবকিছু ক্লিয়ার আছে কিনা, ম্যাপটা একটু পড়ে দেখেন তো ক্লিয়ার আছে কিনা সবকিছু। কোশ্চেনটা কি স্যার পড়া যায়? দেখেন তো কোশ্চেনটা পড়া যায় কিনা স্যার, একটু দ্রুত জানান তো। স্যার দেখেন প্রথমে ক নাম্বারে কি বলছে আমাদেরকে, অপরিশোধিত চেক এবং অনাদায়ী চেকের পরিমাণ হচ্ছে নির্ণয় করো। স্যার খেয়াল করেন আমাদের প্রথমে বুঝতে হবে স্যার অপরিশোধিত, অপরিশোধিত, রাইট? অপরিশোধিত কথাটা মানেটা কি? এরপরে বুঝতে হবে স্যার অনাদায়ী চেক। স্যার কিসে বলুন তো অনাদায়ী চেক? আমাদের টার্ম গুলো বুঝতে হবে। অনাদায়ী চেক, স্যার দেখেন অপরিশোধিত মানে হচ্ছে
যে চেকটা আমার দেওয়ার কথা ছিল, কি ছিল স্যার বলুন তো? যে চেকটা আমার দেওয়ার কথা ছিল কিন্তু আমি এখনো দিইনি, অর্থাৎ টাকা দেওয়া হয়নি। এই কথাটা মানেটা কি স্যার বলুন তো? অপরিশোধিত মানে কি স্যার? টাকা দেওয়া হয়নি। কি? টাকা দেওয়া হয়নি, রাইট? টাকা দেওয়া হয়নি। আচ্ছা, একটু আমরা কিওয়ার্ডগুলো একটু বুঝে নিই, তাহলে একটা পয়েন্ট পেয়ে গেছি। হ্যাঁ, বুঝতে পারছেন? এখানে একটা নেই। আচ্ছা, তাহলে স্যার দেখেন তো, খেয়াল করেন তো, অপরিশোধিত চেক মানে অপরিশোধিত, অপরিশোধিত হচ্ছে চেক। এই কথাটা মানেটা কি স্যার বলুন তো? অপরিশোধিত চেক মানে হচ্ছে স্যার টাকা দেওয়া হয় না, অর্থাৎ আমি হচ্ছে কিছু মানুষকে টাকা দেওয়ার কথা ছিল, হ্যাঁ, কিছু মানুষকে টাকা দেওয়ার, কিন্তু আমি কি টাকা দিই না, অর্থাৎ আমার চেকটা এখনো পরিশোধ করা নাই, ব্যাংক থেকে টাকা কমে না। এরপরে স্যার কি ছিল স্যার দেখেন তো, এরপর স্যার খেয়াল করেন, অনাদায়ী চেক। অনাদায়ী চেক কথাটা মানেটা কি বলুন তো? অনাদায়ী চেক। অনাদায়ী চেক মানে হচ্ছে, অনাদায়ী চেক মানে হচ্ছে দেখেন স্যার, আমি আমাকে মনে করেন যে টাকা দিয়েছিল, আমাকে কিছু মানুষ টাকা দিয়েছিল, কেন? আমি টাকা পাই এই জন্য, সে আমাকে চেক দিছিল। এখন দেখেন, আমরা জানি চেক যখন আমরা পাবো, কারো কাছে চেক যখন পাবো, সেটা আমরা টাকায় কনভার্ট করার জন্য আমাদের অ্যাকাউন্টে জমা দিতে হয়, রাইট? কোথায় জমা দিতে হয় বলুন তো? আমাদের অ্যাকাউন্টে জমা দিতে। তাহলে স্যার বলুন তো, তাহলে আমি টাকা পাওয়ার কথা ছিল কিন্তু আমি টাকা পাই না, তাহলে স্যার বলুন তো, এটা টাকা আমি পাই নাই। এই কথাটা মানে কি স্যার বলুন তো? টাকা পাইনি, টাকা পাই নি। কেমন? তাহলে স্যার দেখুন তো, আমরা আশা করছি বুঝতে পেরেছি স্যার। বলুন তো, এখানের মধ্যে হচ্ছে কি অপরিশোধিত চেক আর অনাদায়ী চেক। অনাদায়ী চেক মানে হচ্ছে যে চেকের টাকা আমি এখনো পাইনি, যে চেকের টাকা, তার মানে আমার ব্যাংক বাড়ার কথা ছিল, এখনো বাড়েনি, ব্যাংকের টাকা বৃদ্ধি পাবো, ব্যাংক বৃদ্ধি পাইনি। এরপর স্যার খেয়াল করেন, অপরিশোধিত চেক। অপরিশোধিত চেক মানে কি? আমি টাকা প্রদান করার কথা ছিল, মানে আমার ব্যাংক থেকে টাকা পরিশোধ হওয়ার কথা ছিল কিন্তু টাকা পরিশোধ হয়নি। কেমন? আশা করছি আমরা অপরিশোধিত চেক এবং হচ্ছে অনাদায়ী চেক বুঝতে পারছি। তাহলে বলুন তো স্যার, তার মানে আমরা ক নাম্বার উত্তর কিভাবে বের করবো স্যার? আমরা মনে রাখবেন, এই ম্যাথের সুবিধার্থে হচ্ছে স্যার, ঝাপসা আসতেছে বলতেছেন, ঝাপসা, ওকে, একটু খেয়াল করেন তো স্যার এখানে, এই যে একটু খেয়াল, এখন ঠিক আছে স্যার? এখন ঠিক আছে নাকি একটু বলেন, এখন ঠিক আছে নাকি একটু বলেন দ্রুত। এখন ঠিক আছে? এখন ঠিক আছে নাকি একটু বলেন তো স্যার, এখন ঠিক আছে কিনা? আমার মোবাইল তো ঠিক দেখা যাচ্ছে স্যার। এখন ঠিক আছে নাকি একটু কাইন্ডলি জানাবেন, এখন ঠিক আছে স্যার? তাহলে স্যার দেখেন তো, আমরা একটু যদি একটু দেখি, তাহলে স্যার দেখেন তো, আমরা যদি একটু দেখি স্যার, দেখেন তো, অপরিশোধিত চেক মানে হচ্ছে কি টাকা দেওয়ার কথা ছিল, টাকা দিই নাই। আর অনাদায়ী চেক মানে হচ্ছে টাকা পাওয়ার কথা ছিল, টাকা পাই নাই, রাইট? ওকে, তাহলে আমাদের এই জিনিসটা আমরা বুঝে গেছি আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আমরা এটা, এই যে এই টপিকটা বুঝে গেছি। কেমন? তাহলে মনে রাখবেন স্যার, এই ম্যাথটা করার সময় আমাদের মাথায় রাখতে হবে কি জানেন? এই ম্যাথটা করার সময় আমাদের মাথায় রাখতে হবে, আমি ক এবং খ, এই যে এই ক নাম্বারের উত্তরটা, ক নাম্বারের উত্তরটা আমরা খ এবং গ দেওয়ার সময় স্যার খেয়াল করেন, গ, এই যে গরুর, এই যে খ এবং গ দেওয়ার সময় হচ্ছে আমরা ক্লিয়ার হয়ে যাব। যখন আমরা কি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব, তখন আমরা হচ্ছে কি আমরা ক্লিয়ার হয়ে যাবো। কেমন? তাহলে স্যার একটু খেয়াল করেন, আমরা একটু একটু এটাকে আবার ওই দিনের মতো একটু ক্লিয়ার, আজকে কিন্তু আমরা ইনশাআল্লাহ এমসিকিউ পড়বো, সো আমরা দ্রুত ম্যাথটা শেষ করব। তাহলে স্যার দেখুন তো, আমাদেরকে প্রথমে আমরা একটু দেখি কি বলছে, একটু সবাই খেয়াল করেন। হাইলাইটিং পয়েন্ট গত ক্লাসে আমি পড়াইছিলাম, মনে আছে? প্রশ্ন থাকলে মাস্ট হচ্ছে আমাকে এই জিজ্ঞেস করবে। স্যার দেখেন, জনাব রহিম একজন ব্যবসায়ী 2021 সালে 31 ডিসেম্বর তারিখে তার ব্যবসার ব্যাংক হিসাব, নগদান হিসাব পর্যালোচনা করে নিম্নলিখিত তথ্য পাওয়া যায়। স্যার খেয়াল করেন ভালো করে, ঠান্ডা মাথায় দেখেন স্যার, এই যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 32,500 টাকা। স্যার খেয়াল করেন ঠান্ডা মাথায় দেখেন কত স্যার বলুন তো? দেখেন স্যার বলুন তো, 32,500 টাকা নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। অর্থাৎ এই কথাটা মানে হচ্ছে, আমি আমার নগদান বইটা দেখে বুঝতে পারছি আমার ব্যাংকে বর্তমানে 32। স্যার আমরা জানি, যারা হচ্ছে আছে ক্লাসে নতুন, তাদেরকে অবশ্যই হচ্ছে মাথায় রাখতে হবে, ব্যবসা হচ্ছে নগদান বই তৈরি করে, আর ব্যাংক বিবরণী বা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, যেটা আমরা সবাই জানি ব্যাংক স্টেটমেন্ট কি, আপনি যে লেনদেনটা করতেছেন বা ট্রানজেকশন গুলো হচ্ছে, ওই ট্রানজেকশন গুলো হচ্ছে ব্যাংকের যে হিস্ট্রিটা, এই হিস্ট্রিটা থাকে কোথায়? এটা হচ্ছে ব্যাংক রাখে, বুঝতে পারছেন? সো আপনার ব্যাংকে কত টাকা আপনি জমা রাখতেছেন, কত টাকা উইথড্র করতেছেন, কত টাকা ব্যাংক থেকে চার্জ করা হচ্ছে, সবগুলো হিসাব ব্যাংক স্টেটমেন্টে থাকে। কথা বুঝে গেছে স্যার? এখন
ব্যাংক যে হিসাবটা আপনার অ্যাকাউন্টের হিসাবটা ব্যাংক যে জায়গায় রাখে ওটাকে বলা হয় স্যার ব্যাংক স্টেটমেন্ট বা হচ্ছে ব্যাংক বিবরণ। এই যে এই ব্যাংক বিবরণী, এটাকে কি বলা হয় স্যার বলুন তো? ব্যাংক বিবরণী। তাহলে স্যার দেখেন, আমি একদম ঠান্ডা মাথায় খেয়াল করেন, আমি আমার নগদান বই মনে করেন যে স্যার দুইটা বই, একটা আমি তৈরি করি মানে আমার অ্যাকাউন্টের জন্য, আর একটা হচ্ছে ব্যাংক তৈরি করে। আমি আমার নগদান বইটা বা হচ্ছে আমি আমার হিসাব খুলে দেখতেছি এখানে 32,500 টাকা আছে, রাইট? এবার এরপর ব্যাংক যেমন উদ্বৃত্ত, ব্যাংক বলতেছে না আপনার অ্যাকাউন্টে 21,500 টাকা আছে। আমি প্রথম ক্লাসে পড়িয়েছিলাম, আপনারা মনে আছে কিনা জানি না, প্রথম ক্লাসে আমি পড়াইছিলাম স্যার, খেয়াল করেন ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার দুইটা দুইটা পদ্ধতি। কয়টা? দুইটা। একটা ছিল স্যার মনে আছে? আমাকে একটু বলুন তো স্যার, প্রথম ক্লাসটা পড়াইছিলাম আমি, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার কয়টা পদ্ধতি স্যার বলুন তো? দুইটা পদ্ধতি। একটা হচ্ছে স্যার কি বলুন তো, একটা হচ্ছে কি একক জের পদ্ধতি, মনে আছে স্যার? একটা হচ্ছে একক জের, স্যার মনে আছে স্যার? একটু বলুন তো মনে আছে কিনা স্যার? আমি গত ক্লাসে একক জের করিয়েছিলাম। আর আরেকটা পদ্ধতি স্যার মনে আছে? আরেকটা পদ্ধতি আমাকে একটু কাইন্ডলি জানান তো, ব্যাংক সমন্বয় বিবরণী করার কয়টা পদ্ধতি স্যার বলুন তো দ্রুত? কয়টা পদ্ধতি একটু দ্রুত জানান স্যার। ব্যাংক সমন্বয় প্রস্তুত করে কয়টা পদ্ধতি? দুইটা। একটা হচ্ছে কি স্যার উভয় জের, কি স্যার বলুন তো? একটা হচ্ছে উভয় জের পদ্ধতি, রাইট? একটা তাহলে স্যার বলুন তো, একটা হচ্ছে একক জের পদ্ধতি, একটা হচ্ছে উভয় জের পদ্ধতি। আমাকে একটু কমেন্টে সবাই জানান বুঝছেন কিনা। তো স্যার বলুন তো, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার দুইটা পদ্ধতি, একটা হচ্ছে একক জের, একটা উভয় জের। এখন স্যার খেয়াল করেন, একক জের মানে হচ্ছে যেখানে দুই বইয়ের হচ্ছে টাকার মিল করা প্রধান উদ্দেশ্য না। আমার দুই বইয়ের মধ্যে স্যার দেখেন এখানে যেমন এই যে এখানে আমার নগদান বই, ব্যবসা বলতেছে আমার অ্যাকাউন্টে 32,500 টাকা আছে, আর ব্যাংক বলতেছে মানে ব্যাংকের স্টেটমেন্ট বলছে 21,500। তাহলে স্যার দেখেন তো দুইটা বইয়ের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে কি হয়নি স্যার বলতো? দুইটা বইয়ের মধ্যে দ্বন্দ্ব, দুইটা বইয়ের মধ্যে কনফ্লিকশন। তাহলে স্যার দেখেন তো এই যে একজন বলতেছে আমার একটা না আমার নিজের অ্যাকাউন্ট, আমি বলতেছি আমার বইয়ে 32,500 টাকা আছে, কিন্তু ব্যাংক বলতেছে না আপনার বই 32,500 টাকা না, আপনার বই আছে কত, আপনার অ্যাকাউন্টে আছে কত, 21,500। তাহলে একক যে মূল উদ্দেশ্য হচ্ছে এই যে দুই বইয়ের মধ্যে টাকার অমিল, অর্থাৎ দুই বইয়ের মধ্যে ব্যালেন্স একই না, তার কারণ খুঁজে বের করা। তাহলে স্যার বলুন তো একক যে মূল উদ্দেশ্য কি স্যার বলুন তো? কারণ খুঁজে বের করা, মানে এই যে আমার যে ভুল ত্রুটিগুলো হলো, ভুল ত্রুটি কি খুঁজে বের করছে বলুন তো? কারণ খুঁজে বের করা, আমরা গত ক্লাসে পড়ছিলাম। আর উভয়ের মানে কি স্যার বলুন তো? উভয়ের মানে হচ্ছে দুই বইয়ের মধ্যে মিল করা, রাইট স্যার বলুন তো? উভয় মিল করণ করা, স্যার বলুন তো স্যার, তাহলে দ্রুত বলুন তো স্যার। তাহলে স্যার বলুন তো উভয় জেরের মূল উদ্দেশ্য হচ্ছে কি মিলকরণ করা, আর একক জেরের মূল উদ্দেশ্য হচ্ছে কি কারণ খুঁজে বের করা। আমরা আশা করছি আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। এবার স্যার খেয়াল করেন, একক জের এবং উভয় জের এই যে দুইটা পদ্ধতি, আমরা বলছিলাম একক জেরটা একটু কঠিন, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম। সো আজকের ক্লাসে আমি বলছিলাম যে আমরা ইনশাআল্লাহ উভয় জের আলোচনা করব। আজকের ক্লাসে কি উভয় জেরটা একদম সহজ স্যার, একদম সহজ, একটু সবাই খেয়াল করেন। উভয় জেরটা একদম সহজ, একটু সবাই একটু দ্রুত খেয়াল করেন স্যার। আমরা আজকে এখন কত হচ্ছে স্যার, আমি একক জের করব নাকি উভয় জের করব, কিভাবে বুঝবো স্যার? দেখেন দেখেন স্যার, আমাদের একটা প্রশ্নের প্রথমে যদি শুধুমাত্র একটা বই বা একটা মাত্র ব্যালেন্স দেওয়া থাকে তাহলে বুঝতে হবে। দেখেন স্যার, আমাকে এই যে প্রশ্ন রিকোয়ারমেন্টস কোথাও বলে নাই উভয় জের পদ্ধতিতে বা আধুনিক পদ্ধতিতে কি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে। স্যার আমাদের খেয়াল করেন স্যার, আমি একক জেরে আমার এই যে ম্যাথের প্রবলেমটা আমি হচ্ছে দুইটা পদ্ধতিতে আমি সমাধান করতে পারি, একটা হচ্ছে একক জের, একটা হচ্ছে উভয় জের। এখন স্যার খেয়াল করেন, আমি কোন জেরে আমার প্রবলেমটা সলভ করব, এটা যদি স্যার দেখেন, যদি দেখেন এখানে কোথাও বলা আছে কোথাও বলা নেই স্যার, যদি এখানে যদি বলতো আপনার এই যে খ নাম্বার যদি বলতো উভয় জের পদ্ধতিতে বা আধুনিক পদ্ধতিতে বা হচ্ছে উভয় যে সংশোধন পদ্ধতিতে যদি করতে বলা হতো, আধুনিক জের, উভয় জের, সংশোধিত পদ্ধতি বা হচ্ছে আমেরিকান পদ্ধতিতে যদি করতে বলা হতো তাহলে আমরা উভয় জেরে করতাম। তাহলে স্যার উভয় জের চিনার আরো একটা পদ্ধতি, সেটা হচ্ছে আমার ম্যাথের শুরুতে যদি দুইটা বইয়ের উল্লেখ থাকে। স্যার কয়টা বই স্যার বলুন তো? দুইটা বই। একটা হচ্ছে স্যার কি বলুন তো, একটা হচ্ছে দেখেন এই যে দেখেন এই ম্যাথের মধ্যে স্যার দেখেন এক জায়গায় বলা আছে কি নগদান বই, আরেক জায়গায় বলা আছে ব্যাংক বিবরণী। তাহলে স্যার দেখেন তো টাকাও দেওয়া আছে কয়টা? টাকাও দেওয়া আছে স্যার, দেখেন তো এই যে একটা এই যে নগদান বইয়ের টাকা, আবার স্যার খেয়াল করেন এই যে ব্যাংক বিবরণীর টাকা দেওয়া আছে, রাইট? তাহলে স্যার দেখেন যদি ম্যাথের শুরুতে যদি
দুইটা বইয়ের টাকা দেওয়া থাকে, তাহলে বুঝতে হবে আমাকে উভয় জেরে ম্যাথটা করতে হয়েছে। স্যার সবাই বুঝছেন কিনা একটু বলুন তো। তাহলে স্যার বলুন তো, আমাকে যদি বলা হয়, আমাকে যদি দেখেন স্যার এই যে এখানে যদি দুইটা বইয়ের টাকা অথবা দুইটা টাকা ব্যালেন্স দেওয়া থাকে, তাহলে আমি কোন পদ্ধতি করবো একটু কাইন্ডলি জানান তো, কোন পদ্ধতিতে আমরা ম্যাথটা করবো আমাকে একটু সবাই দ্রুত জানান। স্যার দেখেন আপনি ম্যাথটা কিভাবে করবেন এটা আপনার জন্য একটা চ্যালেঞ্জের বিষয় না, কোন পদ্ধতি আপনার জন্য বেস্ট, আপনাকে কোন পদ্ধতি সমাধান এটা আপনি কেমনি কিভাবে বুঝবো স্যার একটু বলেন আমাকে কাইন্ডলি। আমরা ম্যাথটা কিভাবে করবো কেমনে বুঝবো স্যার একটু বলেন দ্রুত। স্যার একটু বলেন না আমরা কিভাবে করবো, আমরা একটু অলরেডি আমি বলে ফেলছি রাইট। আচ্ছা উভয়জের মোবারক বলছি, উভয়জের মাশাআল্লাহ, মোবারক মোবারক মোটামুটি বেশ অ্যাক্টিভ মানুষ, তাহলে আমরা বুঝতে পারছি। এবার স্যার দেখেন, তাই মনে রাখবেন স্যার উভয়জেরটা বেশি সহজ। উভয়জেরটা কি স্যার বলুন তো, উভয়জেরটা একদম সহজ। একক জের একটু ঝামেলা ছিল না, উভয়জের দেখছেন একদম সহজ। এখন ম্যাথটা করলে বুঝতে পারবেন স্যার আপনাকে। আপনি যদি আজকের ক্লাসের নতুন হয়ে থাকেন ইনশাল্লাহ 100% শিওর বলতে পারি, আল্লাহ যদি চায় আপনি যদি হচ্ছে মনোযোগ দিয়ে ক্লাসটা করেন ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি বুঝতে পারবো। একটা বইয়ের নাম থাকলে তাহলে একক জের, আর দুইটা বইয়ের নাম থাকলে মিল করবো না উভয় জের। ভেরি গুড মাশাআল্লাহ। এই যে মোবারক বেশ অ্যাক্টিভ বললাম না, আলহামদুলিল্লাহ মোবারক আমাদেরকে একদম সবাইকে বুঝিয়ে দিচ্ছে একদম শর্টকাটে। এখন স্যার আমরা একটু দেখি, আমরা সবাই একটু দ্রুত যারা ক্লাসে আছি একটু এটা একটু স্ক্রিনশট তুলে নিই স্যার, একটু দ্রুত এটা একটু স্ক্রিনশট তুলে নিই, একটু দ্রুত আমি এটাকে আর একটু বড় করি, একটু দ্রুত এটা স্ক্রিনশট তুলে নিই স্যার, একটু দ্রুত একটু স্ক্রিনশট তুলি, এটা দ্রুত আমরা ম্যাথটা করবো স্যার। আমি নিজেই স্ক্রিনশট তুলে রাখতেছি, সবাই স্ক্রিনশট তুললে আমাকে একটু ডান বলবেন স্যার। স্ক্রিনশট তুলে নিয়ে একটু সবাই যারা ক্লাসে আছে আমরা ম্যাথটা করবো ইনশাল্লাহ। এখন সবাই একটু স্ক্রিনশট তুলে নিই, আমরা ম্যাথটা এখন করবো ইনশাল্লাহ। আমরা সবাই ম্যাথটা এখন করবো, একদম সহজ স্যার, 5 মিনিট লাগবে জাস্ট। প্রশ্নের শুরুতে দুইটা বইয়ের কথা উল্লেখ থাকলে হচ্ছে ভেরি গুড মাশাল্লাহ। আমরা সবাই হচ্ছে একটু স্ক্রিনশট তুলে নিই, সবাই একটু ডান বলেন স্ক্রিনশট তোলা হইলে। ওকে, ইরেন ইরেন বলছে হচ্ছে ডান, মোবারক বলছে ডান। ওকে আচ্ছা এটা তো মোবারক বলা না, এই যে আচ্ছা মোবারক বলছিল। ওকে মাশাল্লাহ। ওকে স্যার আমরা সবাই কি ডান, আমরা কি সবাই উঠেছি স্যার ছবি আমার ম্যাথটা করার জন্য, ম্যাথটা করার জন্য একটু আমাদের সুবিধার জন্য আর কি। ওকে তাইলে স্যার আমরা একটু আমরা হচ্ছে এখানে একটু কাজ করি, সেটা হচ্ছে আমরা এটাকে একটু আমরা ছোট করে ফেলবো কেমন, আমরা এটাকে একদম মুছে দিব বিষয়টা এমনটা না, আমরা এটাকে একটু ছোট করব। হ্যাঁ আপনারা মোটামুটি বোঝার দরকার নাই, আমি মোটামুটি বুঝলে হয়ে যাবে আর কেমন, একটু ছোট করে ফেলবো এটাকে, একটু ছোট করে ফেলবো কেমন, এটা আমি মোটামুটি বুঝলে হয়ে যাবে। আমি দেখাই, এই যে এই বিষয়টাকে এখানে রাখলাম কেমন, কি বলেন, এই জায়গায় রাখলাম রাইট, এই যে এই জায়গায় রাখলাম, আমি মোটামুটি বুঝলে হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। ওকে স্যার দেখেন তাইলে আমরা এখন একটা ম্যাথ করবো, একটু সবাই সবাই একটু খাতা কলম নেন তো স্যার, সবাই একটু কষ্ট করে একটু খাতা কলম নিয়েন স্যার। আমরা ম্যাথটা এত সহজ এবং এত সহজ স্যার আপনাদেরকে আসলে বুঝাতে পারবো না, একটু সবাই খেয়াল করেন, পারবেন পারবেন স্যার। দেখেন দেখেন স্যার আমাদের দরকার হলে ইনশাল্লাহ আমি আবার এই ম্যাথটাকে নিয়ে আসবো সামনে, আমরা আচ্ছা সমস্যা নেই, স্ক্রিনশট না যারা উঠান নাই তাদের কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ পারবো সবার জন্য ইজি স্যার। এই যে এত সহজ একটা ম্যাথ স্যার, একক জের থেকে এটা 1000 গুণে সহজ। কেউ ক্লাস থেকে যাবেন না, ক্লাসে থাকেন সবাই ইনশাল্লাহ, দেখবেন এখান থেকে শিখে চলে যেতে পারবেন ইনশাল্লাহ, ভয়ে কোনো কারণ নাই। এই যে ওকে স্যার একটু খেয়াল করেন আমাদের প্রথম স্যার প্রথম কাজ মনে আছে স্যার, দেখেন এখানে আমরা কি লিখবো, বিবরণ, সবাই ভাবে লিখে ফেলেন বিবরণ টাকা, আবার বিবরণ টাকা রাইট, বিবরণ টাকা স্যার বুঝতে পারছেন সবাই। স্যার এবার খেয়াল করেন আমরা কি করব স্যার, এখানে দেখেন আমরা যদি যদি এটা যদি এটা একটু দেখি স্যার, খেয়াল করেন এই যে এই জায়গায় একটু খেয়াল করেন স্যার, খেয়াল করেন কি বলছে প্রথম একদম, আমরা প্রথম লাইনটা দেখবো একটু জায়গায় দেখেন স্যার, সবাই একটু খেয়াল করেন প্রথম লাইনটা দেখবো, এই যে প্রথম লাইনটা নগদান বই অনুযায়ী, এই যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত কত হাজার টাকা, বলুন তো দুইটা জেরি দুই পাশে লিখবো দেখছেন। তাহলে প্রথম কাজ হচ্ছে কি স্যার বলুন তো, প্রথম কাজ হচ্ছে এরকম একটা ঘর কাটা, যেখানে হচ্ছে কি হবে স্যার বলুন তো, প্রথম কাজ হচ্ছে কি
স্যার দেখেন তো আমার তাহলে প্রথম কাজ একটু খেয়াল করুন তো সবাই। প্রথম কাজ হচ্ছে কি, আমরা এই যে দুইটা জের, এই যে এখানে দুইটা জের আছে স্যার, খেয়াল করেন, এই যে দুইটা জের আছে খেয়াল করেন। নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত। তাহলে স্যার বলুন তো নগদান বই অনুযায়ী কত টাকা স্যার বলুন তো? 32,500। আর ব্যাংক অনুযায়ী হচ্ছে কত? 21,500। সবাই একটু মাথায় রাখেন এটা, একটু একজনের কমেন্টে লিখে রাখেন তো কথাটা স্যার, কমেন্টে একজনে লিখে রাখেন। নগদান বই সমান 32,500, অর্থাৎ নগদান বই দেখাচ্ছে 32,500 টাকা আছে, আর ব্যাংক দেখাচ্ছে হচ্ছে 21,500। সো আমরা এটাকে একটু পাশে রাখলাম, কারণ আমরা একটু ম্যাথটা আবার করি। হ্যাঁ, আবার ম্যাথটা আবার হচ্ছে করার চেষ্টা করি ইনশাআল্লাহ, দেখবেন একদম সহজ। স্যার কেউ যদি একদম নাও পারে কোনো সমস্যা নাই স্যার, দেখেন পারবেন আজকের ম্যাথটা। স্যার দেখেন তো তাহলে কি হবে? নগদান বই অনুযায়ী, নগদান দুই, দেখেন দুই যে দুইটা পাশে নগদান বই অনুযায়ী, এই দুইটা যে দুই পাশে লিখব অনুযায়ী ব্যাংক ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স। স্যার আমাকে বলুন তো নগদান বই যে ব্যাংক জমা কত টাকা স্যার বলুন তো? এরপর স্যার কি বলছে? পাস বই যে ব্যাংক বিবরণী যে ব্যাংক জমা, ব্যাংক বিবরণী অনুযায়ী, বিবরণী অনুযায়ী ব্যাংক জমা, রাইট? ব্যাংক জমা, ব্যাংক জমা, রাইট? স্যার বলুন তো কোনটা অনুযায়ী কত টাকা? একটু দ্রুত বলুন তো আমাকে স্যার, একটু দ্রুত বলেন। নগদান বই অনুযায়ী কত আর ব্যাংক জমা অনুযায়ী কত বলুন তো? নগদান বই অনুযায়ী মনে হয় 32,500, রাইট? একটু আমাকে হেল্প করেন। 32,000 কত? 32,500, রাইট? এবার স্যার খেয়াল করুন, ব্যাংক অনুযায়ী আমাদের কত টাকা বলুন তো স্যার? 21,500 মনে হয়, 21,500। আমাকে একটু সবাই হেল্প করেন, একটু তথ্য দিয়ে একটু হেল্প করবেন স্যার। এবার স্যার খেয়াল করেন এখানের মধ্যে, এবার এখানে কি বুঝবে স্যার? আমরা জানি, মনে আছে আমরা যোগ করবো এখন আগের মতো একদম। এখানে একটা যোগ চিহ্ন দিব, এখানে দিব একটা বিয়োগ চিহ্ন, রাইট? বিয়োগ চিহ্ন, বিয়োগ চিহ্ন ফরম্যাটে একটু। এবার আবার স্যার এখানে কি হবে স্যার দেখেন তো, একটা যোগ দিব আর একটা কি দিব, আর একটা কি দিব? বিয়োগ দিব, রাইট? একদম সহজ স্যার। কেউ যদি আজকে ক্লাসে নতুনও হয়ে থাকেন তাহলে হচ্ছে ক্লাসটা একদম ইজিলি স্যার নেওয়া যাবে। খেয়াল করেন স্যার, একদম সহজ, একদম সহজ স্যার, একদম সহজ। আহ ইরান ইরান বলছে নগদান 32,500। আচ্ছা, ভেরি গুড, মাশাআল্লাহ। সবাই একটু কথা বলবেন, হ্যাঁ কমে। তাহলে স্যার দেখেন, তাহলে আমাদের প্রথম কাজ এটা হচ্ছে আমরা কোন পদ্ধতি করতেছি বলুন তো? এটা কোন পদ্ধতি স্যার বলুন তো? এটা কোন পদ্ধতি? এটা হচ্ছে উভয় জেট। কেমন? এটা লিখে রাখতেছি, উভয় জেট, উভয় জেট পদ্ধতি। কি স্যার বলুন তো? এটা হচ্ছে কি? উভয় জেট পদ্ধতি। মনে থাকবে স্যার, উভয় জেট পদ্ধতি। ওকে স্যার, তাহলে এবার স্যার খেয়াল করেন, তাহলে আমাদের আমাদের ম্যাথের এই যে উভয় জেট পদ্ধতি, যেমন আমরা একক জেরে করছিলাম কি শুধুমাত্র একটা ঘর ছিল, উভয় জেরের দুইটা পাশ। এই উভয় জেরে স্যার দেখেন, এই মনে করেন যে এটা আপনার খাতাটা এরকম হয় না, আপনি আপনার খাতা কি করবেন স্যার বলুন তো? খাতাকে এভাবে উল্টাই করবেন, কেমন? এরকম উল্টাই করে, অর্থাৎ আমরা ওই যে লম্বা, আমরা ল্যান্ডস্কেপে খাতাটা মানে বাঁকা করে উল্টা করে আমরা খাতাটা লিখবো, কেমন যেন মাথায় থাকে স্যার। ওকে, তাহলে স্যার খেয়াল করুন তো, আমরা যে এখন আমরা প্রশ্ন করব, প্রশ্নটা পড়ে পড়ে আমরা উত্তর দিব। স্যার দেখেন, একক জেরে তো মানে আমরা দেখছিলাম মোটামুটি একটা প্রবলেম আছে। উভয় জেরটা একদম সহজ, সবার জন্য সহজ, ঠিক আছে? উভয় জেরের মূল উদ্দেশ্য হচ্ছে কি স্যার? মিল করা। এটার মুখ্য লেখাটাকে লেখেন স্যার। এই এই ম্যাথটা শর্টকাটে, শর্টকাটে আমরা ম্যাথটা সলভ করার জন্য একটা টেকনিক লিখে রাখেন স্যার। দেখেন, যে বই ভুল করছে সে ঠিক করবে। দেখেন স্যার, যে ভুল করছে, ভুল করেছে সে ঠিক করবে স্যার। দেখেন, সে ঠিক করবে, লিখে রাখেন স্যার, ঠিক করবে। কথাটা খুবই ইম্পর্টেন্ট স্যার। দেখেন, যে ভুল করছে, যে ভুল করেছে সে ঠিক করবে, সে, এটা একটু লিখে রাখেন স্যার। এটাকে সবাই সবাই এটা কমেন্টে একবার লিখেন তো স্যার, সবাই একবার কমেন্টে লিখেন এটা, সবাই কমেন্টে একটু লিখেন আমাকে, যে ভুল করছে সে ঠিক করবে। আমাদের হচ্ছে মুরব্বীরা বলে না, আম্মু বলে না, তুই ভুল করছস তুই ঠিক করবি, তুই তো ছোট ভাইকে মারছস, তুই গিয়ে ওকে সান্ত্বনা করবি, তাই না স্যার? দেখেন, যে যে ভুল করছে সে কি করবে? ঠিক করবে। আরটা লিখে সেটা হচ্ছে কি, দেখেন স্যার, যে লিখে নাই, যে লিখে নাই, যে লিখে নাই সে সে লিখবে। কথা বুঝতে পারছেন? তাহলে স্যার দেখেন, এই দুইটা জিনিস এটা একটু কোট কোট করে দেন, একটু কোট করে দেন। এই যে এটা হচ্ছে আমাদের উভয় জেরের হচ্ছে কি স্যার বলুন তো? উভয় জেরের কি স্যার? উভয় জেরের তাবিজ হচ্ছে এটা স্যার। উভয় জেরের তাবিজ হচ্ছে কোনটা স্যার? এটা সঠিক সমাধান, হ্যাঁ তাবিজ। এই তাবিজটার মাধ্যমে আমরা কি কি করবো? উভয় জেরটাকে সলভ করবো। সবাই একটু স্যার লিখে রাখেন তো, উভয় জেরের তাবিজ কোনটা স্যার? এই যে এটা। আমাকে একটু বলুন তো স্যার কি?
যে আমার সাথে একটু বলেন, সবাই একটু কমেন্টে লিখেন তো স্যার, এটা একটু কমেন্টে একটু লিখেন সবাই। যে ভুল করছে সে ঠিক করবে। আর একটা কিসে বলুন তো, যে লিখে নাই সে লিখবে। সবাই একটু বলুন স্যার, যে ভুল করেছে সে ঠিক করবে। স্যার বলুন তো কি, যে ভুল করেছে সে ঠিক করবে, যে লিখে নাই সে লিখবে। এখন কত হচ্ছে স্যার এখানে, যে আর সে কে, দেখেন স্যার আমরা বলছিলাম এখানে নগদান বই আর পাস বই। এখন স্যার এখানে যে ভুল করছে মানে আমরা জানি ব্যাংক সমন্বয় বিবরণীতে যে হচ্ছে মিল মিল হয় না একটার সাথে একটা, মানে এদের নগদান বই এবং পাস বইয়ের মধ্যে যে মিলটা হয় না সেটা হচ্ছে দুইটা কারণ হয়। একটা হচ্ছে ভুল করছে কেউ না কেউ, এটা একটা কারণ, অর্থাৎ ভুল করার কারণ হচ্ছে ভুল আমরা না লিখতে পারি। এবারে আর একটা হচ্ছে স্যার খেয়াল করেন, আর একটা হচ্ছে আহ কেউ লিখে নাই। যেমন আমি একটা কথা বলি, যেমন দেখেন স্যার ভালো করে ঠান্ডা মাথায় খেয়াল করেন, আমার দেনাদার, সবাই একটু খেয়াল করছেন আমি বুঝাচ্ছি জিনিসটাকে, আমার দেনাদার সে আমাকে টাকা দেওয়ার কথা, রাইট? তাহলে স্যার দেখেন দেনাদার আমাকে টাকা না দিয়ে সে একটা চেক আমার অ্যাকাউন্টে গিয়ে অর্থাৎ আমার ব্যাংকে গিয়ে সরাসরি কি করছে, দিয়ে আসছে। স্যার খেয়াল করেন তো ঠান্ডা মাথায়, আমাকে সবাই একটু উত্তর দিবেন প্লিজ, আল্লাহর রাস্তায় যারা ক্লাসে আছেন সবাই একটু উত্তর দেন, তাহলে হচ্ছে ইনশাল্লাহ পারবেন। তাহলে আমার দেনাদার তার কাছে আমি টাকা পাই, সে আমাকে টাকা দেওয়ার কথা, সে আমাকে টাকা না দিয়ে আমাকে কিছু না বলে আমার অ্যাকাউন্টে ডিরেক্ট গিয়ে টাকাটা একটা চেক জমা দিয়ে আসলো, মানে টাকা জমা দিয়ে আসলো। তাই স্যার বলুন তো টাকাটা বাড়ছে কোথায়? আমরা দুইটা বই, একটা হচ্ছে নগদান বই, একটা হচ্ছে ব্যাংক বিবরণী মানে ব্যাংক। তাহলে টাকাটা বাড়ছে কোথায়? ব্যাংকে বাড়ছে, রাইট? তাহলে স্যার বলুন তো নগদান বই এই হিসাবটা লিখছে নাকি লিখে নেয়? সবাই একটু দ্রুত উত্তর দেন, এই জিনিসটা নগদান বই লিখছে নাকি লিখে নেয়? স্যার বলুন তো একটু, এই জিনিসটা নগদান বই লিখছে নাকি লিখে নেয়? একটু দ্রুত বলেন স্যার এই জিনিসটা। যে লিখে নেয় সে লিখবে। আচ্ছা আমাকে একটু বলেন না এই জিনিসটা, এই যে একটু আগে প্রশ্ন করলাম এই জিনিসটা একটু কাইন্ডলি বলেন। এই যে আমার এই যে আচ্ছা করছে কমেন্ট লিখে নাই, হচ্ছে মোবারক বলছে লিখে নাই, ইরিন বলছে লিখে নাই, ওকে ভেরি গুড। তার মানে স্যার খেয়াল করেন, তাহলে স্যার দেখেন তাহলে কে লিখে নাই? নগদান বই লিখে নাই। তাইলে দেখেন আমরা কি করতাম মনে আছে, আমরা হচ্ছে একক জেরের মধ্যে হচ্ছে আমরা মানে এত কিছু ভাবতাম না, আমরা হচ্ছে অনেক কিছু ভাবতে হইতো, মানে এত কিছু না আমরা অনেক কিছু ভাবতে হইতো। সো একক জেরটা কঠিন ছিল, এই এখানে উভয় যেটা একদম সহজ, এটা যেহেতু আধুনিক, এখানে যে লিখে নাই মানে নগদান বই লিখে নাই, তাহলে নগদান বই এটা লিখিয়ে ফেললো, বাস শেষ। এবার স্যার খেয়াল করেন, আচ্ছা বলুন তো আহ ব্যাংক যদি চার্জ করে তাহলে বলুন তো কে লিখে কে লিখে না? ব্যাংক যদি চার্জ করে, ব্যাংক মনে করেন যে আমার অ্যাকাউন্ট থেকে ব্যাংক চার্জ করে ফেলছে, ব্যাংক অ্যাকাউন্ট থেকে ব্যাংক আমাদেরকে অনেক সার্ভিস প্রোভাইড করে না, মনে করেন যে আমার ডেবিট কার্ডের জন্য ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে 1,000 টাকা চার্জ করে ফেলছে। তাহলে বলুন তো কে এই হিসাবটা কে লিখছে কে লিখে না? একটু আমাকে জানান তো, এই কথাটা একটু জানান তো স্যার। এই উভয়ের ক্ষেত্রে কে লিখছে কে লিখে নাই এই বিষয়টা বোঝা খুবই ইম্পর্টেন্ট, আমাকে একটু দ্রুত জানান তো কে লিখছে কে লিখে নাই, একটু দ্রুত জানান। এটা কে লিখছে কি লিখে নাই একটু বলুন তো স্যার। এটা একটু দ্রুত বলুন তো স্যার, কে লিখছে কে লিখে নাই? আচ্ছা ইভা রহমান বলতে স্যার ব্যাংক লিখছে নগদান বই লিখে নাই, মাশাল্লাহ মাশাল্লাহ ভেরি গুড, এতে ভাইয়া হয়েছে মাশাল্লাহ। স্যার বলুন ইভা রহমান, তাহলে স্যার এই যে বুঝতে পারছে। আচ্ছা বাকিরা কোথায়? তাহলে স্যার দেখেন, তাহলে এখন যেহেতু আমার ব্যাংক লিখছে, কারণ ব্যাংক চার্জ করে কোথায়? ব্যাংক চার্জ করে অল টাইম ব্যাংক নিজে আমার অ্যাকাউন্ট থেকে চার্জ করে, ব্যাংক জানে। তাহলে কে জানে না স্যার বলুন তো? আমার নগদান বই, তাহলে নগদান বই লিখবে। ব্যাংক বিবরণী লিখেছে কিন্তু নগদান বই লিখে নাই, ভেরি গুড মাশাল্লাহ, এই যে হয়ে গেছে আলহামদুলিল্লাহ, নগদান বই লিখে নাই, ওকে ভেরি গুড মাশাল্লাহ হয়ে গেছে। আচ্ছা এবার এবার তাহলে আমরা স্যার প্রশ্নগুলো একটু পড়ি ধীরে ধীরে, আশা করছি আমরা এই জিনিসটা পারবো তো, এটা মাথায় মুখস্থ রাখতে পারছে। দেখেন তো, যে ভুল করছে, অর্থাৎ কেউ যদি মনে করেন যে টাকার অঙ্ক মনে করেন যে স্যার 5,000 টাকা 4,000 টাকা লিখছে, তাহলে সে ভুল করছে। 5,000 টাকা লিখার কথা, লিখছে কত 4,000, তাহলে কত টাকা কম লিখছে? 1,000 টাকা কম লিখছে। তাহলে ভুলটা যে করছে সে ঠিক করবে, বুঝা গেছে স্যার? তাহলে স্যার বলুন তো যে ভুল করছে
সে ঠিক করবে, আর যে লিখে নাই মানে যে যার কাছ থেকে বাদ পড়ছে সে লিখবে। কেমন, একদম শর্টকাট সমাধান এটা। ওকে, আশা করছি আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পেরেছি ইনশাল্লাহ। স্যার এখন দেখেন, এই যে এখন আমরা প্রশ্নটা একটু দেখবো স্যার। এই যে প্রশ্নটা স্যার দেখেন, স্যার প্রথম কোয়েশ্চেনটা সলভ করি। দেখেন স্যার, দেখেন স্যার, পাওনাদার বরাবর একদম ঠান্ডা মাথায় খেয়াল করেন স্যার, আমরা গত ক্লাসে পড়াইছি, একদম কুল মাইন্ডে চিন্তা করেন স্যার। দেখেন পাওনাদার বরাবর ইস্যুকৃত মোট, দেখেন স্যার পাওনাদার কি মনে আছে স্যার, আমরা আমরা হচ্ছে লাস্ট ক্লাসগুলোতে পড়াইছিলাম চেক ইস্যু করলে টাকা কম, মনে রাখবেন চেক ইস্যু করলে টাকা কমে, আর হচ্ছে চেক জমাকৃত চেক মানে চেক জমা দিলে ব্যাংকে তখন টাকা বাড়ে, মনে থাকবে স্যার। চেক ইস্যু করলে আমার টাকা হচ্ছে কমবে, কোন জায়গা থেকে, ব্যাংক থেকে টাকা কমার কথা, কারণ আমি পাওনাদারকে পরিশোধ করবো জন্য আমার টাকা কমে যাবে, রাইট। এবার চেক ব্যাংকে জমা দিলে আমার টাকা বাড়ার কথা, কারণ আমি দেনাদার থেকে চেকটা পেয়েছি, রাইট। স্যার বলুন তো এখন আমার টাকা বাড়ার কথা, ব্যাংকে টাকা বাড়ার কথা, এখানে কি হবে স্যার বলুন তো। এখানে স্যার এদিকে তাকান, এই যেখানে কি হবে স্যার দেখেন তো, এই যে এখানে এদিকে তাকান স্যার ভালো করে। আচ্ছা এদিকে তো এটা দিলে তো আসবে না। আচ্ছা এখানে খেয়াল করুন, এই যে নগদা, এই যে পাওনাদার বরাবর ইস্যুকৃত মোট 60,000 টাকা তিনটি চেকের মধ্যে, তাহলে চেক তিনটা কত স্যার বলুন তো, 60,000 টাকা মধ্যে মোট 45,000 টাকা দুইটা চেক ডিসেম্বর মাসে ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে। তাহলে স্যার খেয়াল করুন তো, একদম ঠান্ডা মাথায় খেয়াল করুন তো, চেক কয়টা, চেক হচ্ছে তিনটা, তিনটা কত টাকা আসে, টোটাল 60,000 টাকা আসে। তাহলে স্যার বলুন তো এই তিনটা চেকের মধ্যে দুইটা চেক পরিশোধ হয়ে গেছে, ওই দুইটা চেকের মূল্য কত টাকা ছিল, 45,000 টাকা ছিল। তাহলে স্যার বলুন তো কত হাজার টাকার চেক পরিশোধ করা হয়নি। তাহলে আমি ভেবেছিলাম আমার কাছ থেকে 60,000 টাকা মাইনাস হবে, অর্থাৎ আমার ব্যাংক থেকে 60,000 টাকা পরিশোধ হবে, কিন্তু আমি দেখছি ডিসেম্বর মাসের মধ্যে আমার ব্যাংক থেকে পরিশোধ হয়েছে মাত্র 45,000 টাকার চেক। তাহলে কত টাকা আমার ব্যাংক থেকে এখনো পরিশোধ হয়নি। তাহলে স্যার বলুন তো অপরিশোধিত চেক কত টাকা, আমাকে বলুন তো স্যার, একটু কাইন্ডলি বলুন তো অপরিশোধিত চেক কত টাকা, একটু দ্রুত বলেন। ভেরি গুড, মোবারক বলছে 15,000 টাকা। বাকি যারা আছেন ক্লাসে একটু কাইন্ডলি সবাই একটু অ্যাটেন্ড মনোযোগী হবেন, এবং অনেকেই ক্লাসে মোটামুটি আছে কিন্তু তারা হচ্ছে ক্লাসে হচ্ছে অ্যাটেন্টিভ বা হচ্ছে রেসপন্সিভ না। ক্লাসের অ্যাটেন্টিভ বা রেসপন্সিভ না হলে আপনি আসলে ক্লাসটা মজা পাবেন না। হ্যাঁ, একদম ক্লাসটা হচ্ছে লাইভলি করার জন্য, প্রাণবন্ত করার জন্য আমাদের সাথে কি করতে হবে, ইন্টারাকশন থাকতে হবে সবার কাছে। হ্যাঁ, ওকে। তাহলে স্যার বলুন তো মোবারক বলছে 15,000 টাকা, মানে স্যার দেখেন তো আমি 15,000 টাকা দামের চেক, মানে অর্থাৎ 15,000 টাকা কি করা হয়নি, ইবার রহমান বলছে 15। তাহলে স্যার দেখেন তো, তাহলে দেখেন স্যার নগদান বই লিখে ফেলছে, তাহলে বলুন তো স্যার একদম সব আপনারা উত্তর দিবেন নগদান বই। তাহলে আমরা একটু তাহলে দেখেন স্যার একটু এটাকে একটু সরিয়ে ফেলি, রাইট। স্যার খেয়াল করেন, আমরা বলছিলাম ব্যাংক সমন্বয় বিবরণীর ক্ষেত্রে যে চেকগুলোর টাকা পরিশোধ হয়ে গেছে সেটা আমাদের চিন্তার বিষয় না, আমাদের মানে এটাকে আমরা তাহলে যেটা পরিশোধ হয়নি বা যেটা হচ্ছে এখনো কি ঝুলন্ত রয়ে গেছে তাকে নিয়ে আমাদের কাজ। তাহলে স্যার বলুন তো আমার এখানে কত টাকার চেক পরিশোধ হয় নাই, 15,000 টাকার চেক, এটা আপনারা অলরেডি বলে ফেলছেন। এখন স্যার দেখেন তো, তাহলে আমার নগদান বইয়ে আমার চেক পরিশোধ হবে, তার মানে আমি নগদান বই থেকে মাইনাস করছিলাম, মানে আমার নগদান বই থেকে কমাই ফেলছিলাম। তাহলে স্যার তাহলে নগদান বই লিখে ফেলছে। তাহলে স্যার বলুন তো কে লিখে নাই 15,000 টাকাটা, এই টাকাটা যে কমার কথা এটা কে লিখে নাই, নগদান বই লিখে নাই নাকি ব্যাংক লিখে নাই অথবা ব্যাংক বিবরণী লিখে নাই? স্যার বলুন তো তাহলে একটু দ্রুত। তাহলে স্যার বলুন তো এটা কে ঠিক করবে, এই যে ভুলটা, এই ভুলটা কে ঠিক করবে, নগদান বই ঠিক করবে নাকি হচ্ছে পাস বই ঠিক করবে বা হচ্ছে ব্যাংক বিবরণী? একটু দ্রুত সবাই জানেন, কারণ আমাদের ক্লাস লিমিট হচ্ছে 8টা না স্যার, আমাদের ক্লাসে 8টা না, 8টা আমাদেরকে শেষ করতে হবে ইনশাল্লাহ। সো প্লিজ সবাই একটু দ্রুত জানান, আমরা হচ্ছে আজকের ক্লাসটা। আচ্ছা ভেরি গুড, মোবারক বলছে ব্যাংক বিবরণী, মোবারক বেশ অ্যাক্টিভ, মোবারক হচ্ছে আমাদের হচ্ছে প্রাইজ দিতে মোর্শেদ স্যার, মোবারককে প্রাইজ দিতে, মোবারক মাশাআল্লাহ বেশি অ্যাক্টিভ দেখাচ্ছে সে, তাকে মোবারক বেশ অ্যাক্টিভ। ইভা রহমান অ্যাক্টিভ। আপনাদেরকে হচ্ছে সিঙ্গারা দেওয়া হবে নাকি, গরম গরম সিঙ্গারা দেওয়া হবে আপনাদেরকে ইনশাল্লাহ। হ্যাঁ, আপনারা হচ্ছে আপনাদের কুরিয়ার অ্যাড্রেসটা পাঠিয়ে দিবেন, আমরা আপনাদেরকে গরম গরম সিঙ্গারা এখান থেকে ছুঁড়ে মারবো, আপনারা খেয়ে পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে স্যার খেয়াল করুন তো, তাহলে এখানে একটু দেখি, তাহলে এই যে সবাই বুঝে গেছে, তাহলে দেখেন তো স্যার আমরা একটু লিখি, এটা আমরা একটু সলভ করা ট্রাই করি, রাইট। দেখেন স্যার, তাহলে স্যার এখন আমার প্রশ্ন হচ্ছে, এবার হচ্ছে ব্যাংক, মোবারক বলছে ব্যাংক, তাহলে স্যার বলুন তো এখন চেক ইস্যু করলে আমার টাকা কমবে, রাইট। এখন স্যার দেখেন আমি ব্যাংক থেকে 60,000 টাকা কমানোর কথা, কিন্তু ব্যাংক থেকে কমাইছি কত টাকা বলুন তো,
ব্যাংক থেকে কমাইছি কত টাকা একটু দ্রুত বলুন তো, 45,000 টাকা। তাহলে আর কত টাকা কমানোর, আমাকে আর কত টাকা কমাতে হবে, আমাকে একটু বলেন আর কত টাকা কমাতে হবে। এখন এই যে 15,000 টাকা, এটা কি আমি প্লাসে লিখবো, মানে এই যে এই যোগের ঘরে লিখবো নাকি বিয়োগের ঘরে লিখবো, একটু বলুন তো আমাকে স্যার বলুন তো। এই যে 15,000 টাকা চেক, ইস্যুকৃত চেক যা ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি, এটা কি আমি যোগ করব, এই যে ব্যাংকের এখানে কি যোগ করব নাকি বিয়োগ করবো, একটু দ্রুত জানান তো। আমি কি এটা যোগ করব নাকি বিয়োগ করব? অ্যাক্টিভ বয় মোবারক, অ্যাক্টিভ গার্ল ইবা রহমান, অ্যাক্টিভ গার্ল এরকম আগে ফেসবুকে নাম ছিল তো, ড্রিম বয় তাহসান, ড্রিম গার্ল তাহসান, তারপর আকাশের তারা, এরকম নাম ছিল না স্যার? অ্যাক্টিভ বয় মোবারক, যারা অ্যাক্টিভ বয় অ্যাক্টিভ গার্ল আছেন, অ্যাক্টিভ বয়, আচ্ছা মুবারক বলছে, এই যে মুবারক অ্যাক্টিভ বয়, ইবা রহমান, এটা হচ্ছে এটা অ্যাক্টিভ ছিল না, এটা এখন ইনঅ্যাক্টিভ হয়েছে, এটা এখন ইনঅ্যাক্টিভ খাতায় এটা যোগ দিতে হবে। ইবা রহমান, ফিরা বলছে ভাই, আরে গাদাইয়া এখানে দেখেন না, একটু ভালো করে খেয়াল করুন। আমি চেক ইস্যু করছি, আমার ব্যাংক থেকে টাকা কমছে 45,000 টাকা, ব্যাংক থেকে কমার কথা 60,000 টাকা, কিন্তু কম ব্যাংক থেকে কমছে 45,000 টাকা। তাহলে আমাকে এখন মিল করার জন্য কি করতে হবে? যে লিখে নাই সে লিখবে। এখন লিখা মানে হচ্ছে যোগ করার কথা থাকলে যোগ হবে, বিয়োগ করার কথা থাকলে বিয়োগ হবে। এখন আমি যদি পাওনাদার যে চেক ইস্যু করছে এই টাকাটা যে আমি যদি লিখি, তো লিখলে এটা কোন যোগে লিখবো না বিয়োগে লিখবো? আরে ভাই চেক ইস্যু গুলো টাকা কমে, আর মানে কমা মানে বিয়োগ করা, তাহলে এটা কি হবে স্যার বলো? এটা বিয়োগের গড়ে হবে, একদম সিম্পল বিয়োগ। এবার রহমান ফিরা খাবেন, বিয়োগ হবে, এটা বিয়োগ। মোবারক, মোবারক ভেরি গুড। তাহলে কি হবে স্যার বলুন তো? ইস্যুকৃত চেক, ইস্যুকৃত চেক, ভেরি গুড। ইস্যুকৃত চেক, ইস্যুকৃত চেক যা পরিশোধ হয়নি, পরিশোধ হয়নি, রাইট? কত হাজার টাকা স্যার বলুন তো? এখানে লিখে দিচ্ছে কেমন, 15,000 টাকা। স্যার এখানে যদিও বা আর একটা কলামের দরকার ছিল, কিন্তু আমি কলামটা আমার এখানে জায়গা শর্টের কারণে আমি কলামটা দিই নাই। সো আপনারা কিন্তু এখানে চাইলে আর একটা কলামে, যে এই কলামটা এইখানে আর একটা কলাম দিতে পারতেন, হ্যাঁ আর একটা কলাম দিয়েন। আমার এখানে জায়গা কম, লেখা বেশি, এজন্য আমি আর দিতে পারলাম। এরপর স্যার দেখেন 2 নাম্বারটা, এরপর স্যার খেয়াল করুন 2 নাম্বারটা, 3 নাম্বারটা কি বলছে স্যার খেয়াল করেন। দেনাদার নিকট হতে প্রাপ্ত, খেয়াল করেন স্যার ঠান্ডা মাথায়, দেনাদার নিকট হতে প্রাপ্ত মোট 45,000 টাকা, দুইটা চেক। চেক কয়টা? দুইটা। দেনাদার থেকে পাইছি, তার মানে কি দেনাদার থেকে টাকা পাইলে কি হবে? টাকা বাড়বে। দুইটা চেক, মোট 45,000 টাকার দুইটি চেক, 20,000 টাকার একটি প্রাপ্য বিল। তাহলে স্যার দেখেন চেক কয়টা? দুইটা। কত হাজার টাকা মাথায় রাখেন? 45,000 টাকা, রাইট? প্রাপ্য বিল কত হাজার টাকা বলুন তো? প্রাপ্য বিল হচ্ছে 20,000 টাকা। দেখেন ব্যাংকে জমা দেওয়া হলেও এই হিসাব বছরে শুধুমাত্র, দেখেন স্যার মানে এই বছরে অর্থাৎ ডিসেম্বরের মধ্যে, স্যার কি দেখেন শুধুমাত্র প্রাপ্য বিলের টাকা ব্যাংক কর্তৃক আদায় হয়েছে। একটু বলুন তো স্যার এখন কি হবে স্যার বলুন তো? এটা আপনারা বলবেন। এখন এটা আমি কোন পাশে লিখবো? অর্থাৎ আমি দেখেন আমি একসাথে চেকও ব্যাংকে জমা দিয়েছি, প্রাপ্য বিলও জমা দিয়েছি। প্রাপ্য বিলের টাকা ব্যাংক কি করে ফেলছে? সুন্দর করে আদায় করে ফেলছে, অর্থাৎ প্রাপ্য বিলের টাকা ব্যাংকে টাকা ঢুকে গেছে। এখন স্যার দেখেন তো এখানে এই যে মোট চেক কত? দুইটা, 45,000 টাকা। এই যে 45,000 টাকা দুইটা চেক, এটা আমি নগদান বই লিখে ফেলছি, লিখার কথা লিখছি, কিন্তু ব্যাংকে এখনো লিখি নাই। তাহলে স্যার বলুন তো এটা কি যোগ করব নাকি বিয়োগ করব? আর কোথায় লিখবো? এটা কি আমি নগদান বই লিখবো? এটা কি দেখেন, এটা কি আমি নগদান বই লিখবো? এই যে এখানে খেয়াল করেন, আমি এটা কি নগদান বই লিখবো নাকি হচ্ছে ব্যাংকে লিখবো? একটু বলুন তো স্যার। এই যে 45,000 টাকা এটা কোন পাশে লিখবো? একটু দ্রুত বলুন সবাই যারা ক্লাসে আছেন। 20,000 টাকা প্লাস হবে ব্যাংকে, ব্যাংকে ব্যাংক বলছে, মুবারক বলছে প্লাস হবে। স্যার স্যার বলুন তো এটা কেন প্লাস হবে? মুবারক এবং বাকিরা বলেন একটু কেন? কারণ স্যার দেখেন আমার ব্যাংকে বৃদ্ধি করবে, রাইট? তাহলে কি হবে স্যার বলুন তো? এটা হচ্ছে কি প্লাস হবে, কেমন? এটা কি হবে স্যার? প্লাস হবে। তাহলে কি হবে স্যার বলুন তো? জমাকৃত চেক না স্যার? কি হবে? জমাকৃত চেক যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি, ব্যাংক কর্তৃক আদায় হয়নি, আদায় হয়নি, কেমন? বাস শেষ। ওকে, কত হাজার টাকা স্যার বলুন তো? 20,000 টাকা, রাইট? 20,000 টাকা, ওকে, এখানে দরকার নেই। 20,000 টাকা, কেমন? 20,000 টাকা, 20,000 টাকা, ওকে। আশা করছি আমরা বুঝতে পারছি, তাই না? ওকে স্যার। এরপরে স্যার খেয়াল করেন, এরপরে বাকি যারা আছেন, এরপরে স্যার দেখেন এটা বুঝছি, তাহলে বলুন তো স্যার
স্যার দেখছেন এখানের মধ্যে কোনো ঝামেলা নেই, একদম স্মুথ লাইক বাটার, একদম সহজ স্যার, কোনো ঝামেলা নেই স্যার। এবারে খেয়াল করেন এরপরে স্যার কি হবে দেখেন তো, এরপরে স্যার খেয়াল করেন 4 নাম্বারটা, 3000 টাকার একখানা প্রাপ্য বিল 2500 টাকা বাট্টায় করা হলো, নগদান বইতে পূর্ণ মূল্য লিপিবদ্ধ করা হয়েছে স্যার। স্যার এখন প্রাপ্য বিল বাট্টাকরণ আশা করতেছি এই বয়সে আপনাদের বোঝানোর কথা না, তারপরে একটু করে বলি। স্যার প্রাপ্য বিল মানে হচ্ছে আমার দেনাদার আমাকে বলছে কিছুদিন পরে আমাকে টাকা দিবে, কথা বুঝতে পারছেন? সে আমাকে একটা কি দিছে, একটা লিখিত একটা কি দিছে, একটা দলিল দিছে, এটা হচ্ছে তার প্রমাণ সে যে টাকাটা আমাকে দিবে। এখন আমার যদি ইনস্ট্যান্ট টাকার দরকার হয় তখন আমি, সে যে আমাকে একটা কি দিল, প্রতিশ্রুতিনামা দিল, এটাকে বলে প্রাপ্য বিল, লিখিত প্রতিশ্রুতি দিল। এখন আমার যদি ইনস্ট্যান্ট টাকার দরকার হয় আমি চাইলে এই প্রতিশ্রুতিটা আমি কি করতে পারি, ব্যাংকে আমি পাট্টা করতে পারি। এখন ব্যাংকে পাট্টা মানে কি বুঝতে পারছেন স্যার? ব্যাংকে পাট্টা মানে হচ্ছে স্যার খেয়াল করেন, তাহলে আমি এটা একটু কেটে দিই, এটা একটু মুছে দিই কেমন। ব্যাংকে পাট্টা মানে স্যার একটু বলি স্যার, ব্যাংকে পাট্টা মানে হচ্ছে মনে করেন যে আমি তার কাছে 3000 টাকা পাই, কত পাই স্যার? 3000 টাকা, কথা বুঝছেন? কত পাওয়ার কথা? 3000 টাকা পাই। ব্যাংক আমাকে বলছে ঠিক আছে তুমি যেহেতু এটা পাট্টা করতে আসতেছো, টাকাটা যেহেতু আমাকে পরে দিবে আর তোমার এখন টাকা ইনভেস্টের দরকার, তাহলে তুমি খেয়াল করো আমি তোমাকে 2500 টাকা দিব, কথা বুঝছেন? তাহলে আমার প্রাপ্য বিলটা ছিল কত হাজার টাকা? 3000 টাকা। ব্যাংক আমাকে 3000 টাকা প্রাপ্য বিলের বিপরীতে কত দিছে? 2500 টাকা দিচ্ছে, কথা বুঝছেন? তাহলে কথা বুঝছে, এটা হচ্ছে পাট্টা, কথা এটাকে বলে পাট্য বিল, বাট্টাকরণ। স্যার আপনি বলতে পারেন স্যার তাহলে ব্যাংকের লাভ কি? স্যার ব্যাংক কিছুদিন পরে ওই আমার যে দেনাদার তার কাছ থেকে ঠিকই 3000 টাকা নিবে, তাহলে স্যার বলেন তো ব্যাংকের এখানে লাভ কত? ব্যাংকের লাভ 500 টাকা। এটা স্যার ভালো না? কাউকে আমি কিছুদিনের জন্য 3000 টাকা 3000 টাকা যদি 2500 টাকা দিই তাহলে 500 টাকা তো আমি ঠিকই 3000 টাকা পাচ্ছি, কথা বুঝছেন? তাহলে প্রাপ্য বিল বাট্টাকরণ মানে কি? ওকে ভেরি গুড, মাশাআল্লাহ, মুবারক, বুঝতে পারছে স্যার। তাহলে স্যার বলুন তো একটু ঠান্ডা মাথায়, তাহলে স্যার দেখেন তো আমি যদি একটু বোঝার চেষ্টা করি তাহলে স্যার প্রাপ্য বিল অর্থাৎ স্যার দেখেন আমার ব্যাংকে বাড়ছে কত হাজার টাকা, ব্যাংকে বাড়ছে হচ্ছে কত, মাত্র 2500 টাকা। মানে কি বলছেন, প্রাপ্য বিলের টাকা ব্যাংকে লিখছে 2500 টাকা, কিন্তু আমি নগদান বই লিখছি 3000 টাকা, আমরা বলছিলাম। তাহলে স্যার বলুন তো ভুল টাকা লিখা, তাহলে স্যার ব্যাংকে যদি 2500 টাকা 2500 টাকা লিখে, তাহলে নগদান বইয়ে 3500 টাকা 2500 টাকা লিখে কথা না? আমার ব্যাংকে এক্স্যাক্টলি টাকার ফিগার বাড়ছে কত টাকা বলেন তো? এক্স্যাক্টলি টাকার ফিগার বাড়ছে কত? 2500 টাকা, রাইট? তাহলে আমার নগদান বই তো আমার ব্যাংকার হিসাবই রাখে, রাইট? তাই না? তাহলে স্যার বলুন তো আমার ব্যাংকে যদি 2500 টাকা বাড়ে তাহলে আমার নগদান বইয়ে 2500 টাকা দেখাবে, রাইট? এক্স্যাক্টলি। কিন্তু আমি নগদান বইয়ে ভুল করে 500 টাকা বেশি লিখছি, মানে 2500 টাকার জায়গায় 3000 টাকা লিখছি, রাইট? তাহলে স্যার বলুন তো এখন, তাহলে আমাকে এখন কি করতে হবে, আমাকে একটু দ্রুত বলেন। আমাকে এখন তাহলে আমার সমাধান কি একটু বলুন তো, এটা সমাধান কি স্যার? তাহলে স্যার বলুন তো এটা সমাধান কি একটু দ্রুত বলেন, এটা সমাধান কি একটু দ্রুত বলেন, এটা সমাধান কি হতে পারে একটু দ্রুত বলেন স্যার। মোবারক বলছে হচ্ছে স্যার নগদান বইতে মাইনাস করতে হবে, ওকে গুড, ভেরি গুড, নগদান বই থেকে বিয়োগ, মাশাআল্লাহ, ইভান রেন, ও ভেরি গুড, মাশাআল্লাহ, এই যে সবাই বুঝতে পারছে। তাহলে স্যার বলেন তো কি হবে, দেখেন প্রাপ্য বিলের পূর্ণ মূল্য দ্বারা নগদান বিল পূর্ণ মূল্য দ্বারা নগদান ভুক্ত হয়েছে, ওকে। স্যার কত টাকা বলুন তো, এটা দেখাইতে হবে কিন্তু। 3000 মাইনাস 2500, তাহলে কত হবে স্যার বলুন তো? 500 টাকা, রাইট? ওকে, শেষ। আশা করছি আমরা বুঝতে পেরেছি। এবার স্যার খেয়াল করুন, এরপরে স্যার খেয়াল করুন তো, এরপরে স্যার খেয়াল করেন, এই যে এরপর একটা দেখেন, দেখেন স্যার খেয়াল করেন, এরপরে কি আছে, বিনিয়োগের সুদ 15,500 টাকা ব্যাংক কর্তৃক সরাসরি আদায় হয়েছে কিন্তু নগদান বই লিখে, এটা তো পারবো স্যার। তাহলে বলো এটা সহজ না? বিনিয়োগের টাকা সরাসরি ব্যাংকে ঢুকছে, তাহলে ব্যাংক লিখে ফেলছে, কে লিখে নাই? আমি লিখি নাই, নগদান বই। তাহলে কি করতে হবে স্যার বলুন তো, এটা বিনিয়োগের সুদটা কি করতে হবে? 15,500 টাকা কি করতে হবে একটু দ্রুত বলেন। বিনিয়োগের সুদ কি করতে হবে একটু দ্রুত বলেন। বিনিয়োগের সুদ কি করতে হবে একটু দ্রুত বলেন স্যার। বিনিয়োগের সুদ আমি কি করব আমাকে একটু দ্রুত জানান তো স্যার। বিনিয়োগের সুদ কি করব?
সরাসরি ব্যাংকে আদায় করতে, তাহলে কি অবস্থা বলুন তো? বিনিয়োগের সুদ কি অবস্থা একটু দ্রুত জানান তো? বিনিয়োগের সুদ ব্যাংক কর্তৃক আদায়, রাইট? ব্যাংক কর্তৃক আদায় কেমন? কত হাজার টাকা? 15,500 টাকা, রাইট? গুড, ভেরি গুড। নগদান ভুক্ত কি করতে হবে? যোগ করতে হবে। এই মোবারক, এরে এরে একদম পিটাবো। মোবারক কি লিখছে জানেননি? যোগ লিখে এভাবে মোবারক আলী শুধু করে তালিম আলী, সে লিখছে কি জানেন? মোবারক আলী শুধু করে কি? তালিম আলী। সে লিখছে কি জানেননি? সে লিখছে যোগাযোগ ক। সে যোগ কোনটা লিখছে জানেন? সে যোগ লিখছে, এই যোগ, ওই যে মানুষের ঘাসের মধ্যে পানির মধ্যে জমিনে ধরেছে ওই যোগের লিখছে। মোবারক আলী খালি করেন তালিম আলী, লিখাও লিখছেন আলী আলী আলী। কেমন? এরকম ভুল লিখা যাবে না। এই যে ভাইয়া যোগ হবে এরকম, এই এটা জারগমি করতেছে আমার সাথে, দেখছেন? মোবারক আলী। বাট মোবারক আলীকে ধন্যবাদ, সে মাশাআল্লাহ মোটামুটি বেশ ভালোই লিখছে। নগদান বই যোগ করতে হবে, ভেরি গুড। সে আমি তার মনে হয় সে যোগ করে লিখছে। মোবারক আলী, তালিম আলী করা যাবে না স্যার। তাহলে স্যার বুঝতে পারছি আমরা সবাই। এরপর কি হবে স্যার বলুন তো? এরপর স্যার দেখেন, এই যে আদায়ের জন্য 5,500 টাকা চেক ব্যাংকে জমা দিল, তা নগদান ভুক্ত হয়নি। স্যার বলুন তো, ব্যাংকে চেকের টাকা আদায় করার জন্য জমা দেওয়া হয়েছে, কিন্তু কি করে নাই? ব্যাংক কে লিখে না স্যার নগদান ভুক্ত হয়। তাহলে স্যার এটা কি হবে স্যার বলুন তো একটু? স্যার আমি তো জানি, কিন্তু একটু দুষ্টামি করলাম আর কি। আমিও জানি আপনি যে তালিম আলী করছেন, কারণ আপনার নাম হচ্ছে মোবারক আলী, তাই আপনি একটু তালিম আলী করছেন। আমিও জানি মোবারক আলী, আপনি যে জানেন আপনি একটু দুষ্টমি করছেন, তাই আমি একটু দুষ্টু কথা বলে দিলাম আর কি, বুঝেন নাই? স্যার দেখেন, তাহলে স্যার একটু খেয়াল করুন তো এখানে কি বলছে স্যার, দেখেন তো একটু ভালো করে। এই যে আদায়ের জন্য 5,500 টাকা চেকে ব্যাংকে জমা দিলেও তার নগদান ভুক্ত হয়নি। তার মানে স্যার এটা কি করতে হবে? একটু দ্রুত বলেন, দ্রুত দ্রুত। এটা কি করতে হবে? এটা কি করতে হবে? একটু দ্রুত বলেন, এটা কি করতে হবে? 5,500 না কত? 5,500 কি করতে হবে? এটা বলেন, দ্রুত বলেন, এটা কি করতে হবে? এটা কি করতে হবে ভাই? এটা একটু দ্রুত বলেন, এটা কি করতে হবে একটু বলেন। ওকে, আমাদের সাথে ইরেন না এরিন যোগ করতে হবে নগদ, তাহলে কত হাজার টাকা যোগ করতে হবে? তাহলে স্যার কি লিখবো বলেন তো? তাহলে স্যার কি লিখবো বলেন তো? এই যে দেখেন আদায়কৃত, তাহলে কি হবে স্যার বলুন তো? ব্যাংক কর্তৃক সরাসরি আদায়, ব্যাংক কর্তৃক ব্যাংকে, তা কি হিসেবে বলুন তো একটু বুঝিনি, এটা কি বলছে? অপরিশোধিত চেক আদায়ের জন্য 5,000, আচ্ছা চেক, তাহলে স্যার জমাকৃত চেক যা নগদান ভুক্ত হয়নি। জমাকৃত চেক, জমাকৃত চেক যা নগদান ভুক্ত হয়নি, নগদান ভুক্ত হয়নি। স্যার কত টাকা বলুন তো? কত টাকা ছিল এটা? কত টাকা ছিল এটা? কত টাকা ছিল এটা? কত টাকা ছিল বলুন তো? 5,500 টাকা। 5,500, 5,500, 5,500, 5,500, রাইট? ওকে, শেষ। এরপরে স্যার খেয়াল করুন, এরপরে স্যার কি আছে দেখেন তো। ওকে, এরপরে স্যার কি করতে হবে দেখেন তো স্যার। এরপরে এরপরে এই যে লাস্ট ওয়ান এন্ড লিস্ট, দেখেন স্যার ব্যাংক জমার সুদ 1,000 টাকা, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 2,500 টাকা, যা নগদান ভুক্ত হয়নি। এগুলা কি হবে একটু দ্রুত বলেন, এটা আমাদের লাস্ট। কেমন? তাই স্যার বলুন তো, ব্যাংক জমা সুদ 1,000 টাকা, এটা 1,000 টাকা, এটা কি করতে হবে স্যার বলুন তো? এটাকে আমরা কোথায় লিখবো? আর ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 2,500, তাহলে ব্যাংক চার্জটা কোথায় লিখবো আর ব্যাংক জমা সুদটা কোথায় লিখবো? একটু দ্রুত বলেন, কি করতে হবে একটু দ্রুত বলেন। কোনটাকে কোথায় লিখবো? ব্যাংক জমা সুদটাকে কোথায় লিখবো আর ব্যাংক জমা ব্যাংক 2,500, 1,500, 2,500, ব্যাংক জমা সুদ কোথায় লিখবো আর ব্যাংক চার্জ কোথায়? ব্যাংক জমা সুদ নগদান বইয়ে যোগ করতে হবে, ভেরি গুড, মাশাআল্লাহ। এরপরে এরপরে কি করতে হবে স্যার বলুন তো? এরপরে কি করতে হবে? ব্যাংক জমা সুদ যোগ, আচ্ছা করলাম 1,000 টাকা, ওকে। ব্যাংক জমা সুদ যোগ ব্যাংক, আচ্ছা এটা একটু ডিফারেন্ট কালার দিয়ে লিখি টু ডিফারেন্সিয়েট ফ্রম এ। ব্যাংক জমা সুদ, ব্যাংক জমার সুদ যা নগদান ভুক্ত হয়নি, কত হাজার টাকা? 1,000, কেমন? এবার ব্যাংক চার্জ, এটাকে কি করতে হবে? ব্যাংক চার্জ কি করতে হবে? ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ নগদান প্রতি কি বিয়োগ, মাশাআল্লাহ সবাই বুঝে গেছে, মাশাআল্লাহ। ব্যাংক ধার্যকৃত চার্জ, ওকে, ব্যাংক চার্জ, ওকে, ব্যাংক চার্জ, ব্যাংক চার্জ কত টাকা? 2,500, রাইট? ওকে, সো আমাদের ম্যাথও শেষ, কেমন?
স্যার এখন আমরা দেখেন আমরা একদম সহজেই দেখেন আমরা তো দুই পাশ মিলে দেখেন ম্যাজিক্যাল ওয়েতে আমরা এখন দেখবো ইনশাআল্লাহ। তো দেখেন এই এটার সাথে এগুলো সবগুলো যোগ করেন, আমাকে একটু দ্রুত বলুন তো এই পাঁচটা, তারপরে এখানে এই যে এই দুইটা যোগ করেন, যোগ করে এটা মাইনাস করেন, তারপর এখানের মধ্যে স্যার দেখেন এই যে এই দুইটা, এই যে এখান থেকে যেটা হবে তার থেকে দুইটা মাইনাস করেন, আমাকে এক্সাক্ট ফিগারটা বলেন, লাস্টের ফিগারটা বলেন কত হয়, লাস্টের ফিগারটা একটু দ্রুত বলেন কত হয়, একটু দ্রুত বলেন তো স্যার, একটু দ্রুত বলেন তো স্যার, একটু দ্রুত বলেন। তাহলে কি হবে 32,500 যোগ 15,500 যোগ 5,500 যোগ 1,000 কত হয় 54,500, রাইট? 54,500, রাইট? এখান থেকে কত মাইনাস করবো, মাইনাস 5,500 মাইনাস 2,500, রাইট? 51,500, কেমন? ওকে, এরপর স্যার খেয়াল করেন, এরপর এটা ক্লোজ করে দিব, এরপর এখানে আসি 21,500 যোগ 20,000, আচ্ছা এটা আর যোগ নাই, 21,500 যোগ 20,000 টাকা, রাইট? 41,000, আল্লাহ এখানে তো এটা ভুল হচ্ছে মনে হয়, আমার তো মনে ভুল হয়েছে নাকি, তো এক হবে এটা, তো মনে ভুল হয়েছে স্যার, দেখুন তো আমার কোথাও ভুল হয়েছে কিনা। আচ্ছা এখানে কি হয়েছে, 21,500, 21,500, রাইট? আচ্ছা 21,500 যোগ 20,000 টাকা, আজ এটা তো বসি বড় ফিগার হয়ে যাচ্ছে, 15,000, তো 26,500 হচ্ছে এখানে, কিরে 26,500 কিভাবে হয়, 26,500 কিভাবে হয়, এটা তো হয় না, 26,500 হলে তো ম্যাথ মিলবে না আমার, 26,500 হলে তো আমার ম্যাথ মিলবে না স্যার। 25,000 টাকা আমি কই ভুল লিখে ফেললাম, কোথাও লিখে ফেললাম নাকি ভুল, বিনিয়োগের সুদ, জমাকৃত ব্যাংক জমা সুদ, সবই তো ঠিক লিখলাম। তো দেখেন তো কোথাও ভুল হয়েছে কিনা আমাদের ইয়েতে। স্যার বাংলা ফার্স্ট পেপার ক্লাস হওয়ার কথা, আচ্ছা হ্যাঁ স্যার লাস্টের ভুল হয়েছে, লাস্টেরটা ভুল হয়েছে, ব্যাংক বিনিয়োগ 26। আচ্ছা স্যার দেখেন হয়তোবা আমাদের প্রশ্নে ভুল ছিল, স্যার দেখেন হয়তোবা আমাদের প্রশ্নে ভুল ছিল, সো যেহেতু বাংলা ক্লাসে দেখেন স্যার, মুক্তা আক্তার জি স্যার আপনাদের বাংলা ক্লাস হবে স্যার, হয়তোবা আমাদের প্রশ্নে ভুল ছিল, ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে এটার উপর আরেকটা নিব, হয়ে যাবে। হয়তোবা আমাদের প্রশ্নে ভুল ছিল, বাট প্রসেসটা এটা, সবাই কি বুঝতে পারছেন, এটা প্রসেস এটা, এই যে এভাবে লিখবো, লিখার পরে যোগগুলো যোগ করবো, বিয়োগগুলো বিয়োগ করবো, কথা বুঝতে পারছেন স্যার? হয়তোবা আমাদের প্রশ্নে ভুল ছিল। এখন স্যার বলেন তো আমরা সবাই বুঝছি কিনা একটু দ্রুত বলেন। আমাদের এখানে আমাদের ম্যাথ হলে কি হবে স্যার জানেন, যদি যখন ম্যাথ হবে তখন এই পাশের টাকার ফিগারটা এবং এই পাশের টাকার ফিগারটা এবার একদম ইকুয়াল হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে, কেমন? সবাই বুঝছেন কিনা একটু দ্রুত বলেন, সবাই বুঝতে পারছেন স্যার বলেন তো, বুঝতে পারছেন কিনা সবাই দ্রুত একটু সবাই বলেন যে বুঝতে পারছেন কিনা, একটু স্যার দ্রুত বলেন স্যার বুঝতে পারছেন কিনা, সবাই বুঝতে পারছেন স্যার? আচ্ছা এইটুকু বুঝতে হবে ইনশাল্লাহ, ওকে স্যার। হয়তো বা ম্যাথটা কোনো কারণে আমাদের হচ্ছে ম্যাথের প্রশ্ন ভুলের কারণে হয়নি, তার জন্য আন্তরিক দুঃখিত। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি নিজে চেক করে একটা ম্যাথ নিয়ে আসবো, আমরা করাবো, ইয়েস স্যার, ওকে। মনে রাখবেন নেক্সট ক্লাসে সবাই থাকবেন বুধবারে, আমরা বুধবারে হচ্ছে এই চ্যাপ্টারে এমসিকিউ প্র্যাকটিস করবো, কেমন? আরো একটা ম্যাথ প্র্যাকটিস করবো আশা ইনশাল্লাহ। এরপরে স্যার দেখেন ক এবং হচ্ছে আর কি কি করা যায় সেটা আমরা ইনশাল্লাহ অবশ্যই দেখবো। এরপরে স্যার দেখেন আর একটা বিষয় হচ্ছে জাবেদা, জাবেদা কিভাবে করতে সেটা দেখবো, ওকে। সো দেখা হবে নেক্সট ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আসসালামু আলাইকুম।